হ্যালো স্টুডেন্টস, সো এগেন ওয়েলকাম টু এসআই 9 অ্যান্ড 10। তো আমরা চলতরিতের প্রথম ক্লাসটা করেছিলাম, তোরা অনেকেই দেখেছিস ক্লাসটা। চলতরিতের যে বেসিক জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছিলাম, তাতে ফর্মুলাগুলোও ছিল, সব কিছু ছিল, তাই তো? তো আশা করি ওটা ঠিকঠাক লেগেছে, তোদের বুঝতে পেরেছিস। ওকে, চলো এবার আজকে কি এনেছি। আজকে আমি চলতরিতের ক্লাস নাম্বার 2 এনেছি। এতে আমরা কি শিখবো রে? এতে আমরা যেটা শিখবো, সমস্ত ধরনের পিওয়াইকিউ রিলেটেড কোয়েশ্চেন, সেগুলো আমরা সলভ করব এখানে যতটা করা যায়, যেগুলো তোদের এক্সামে দারুণভাবে হেল্প করবে, ঠিক আছে? তো আমি লাস্ট ধর 3-4 বছরের কোয়েশ্চেন দেখে চলতরিৎ চ্যাপ্টারটায় মোটামুটি যে ধরনের কোয়েশ্চেনগুলো পড়েছে, কতটা তোর তড়িৎ চুম্বকত্বের আগে অবধি, কারণ আমরা ওই তড়িৎ চুম্বকত্ব ওগুলো সবই করব আর কি, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু ওটা সেকেন্ড পার্ট ধরা যায় চলতরিৎ বা ইলেকট্রিসিটি চ্যাপ্টারের, সেই জন্য আমরা ফার্স্ট পার্টটা আগে খুব সুন্দরভাবে করে নেব। বোঝা গেল? তাহলে ওকে, স্টার্ট করি। ওকে চল, দেখ আমরা মেনলি এখানে কি করব, আগের দিন আমরা কি করেছিলাম, সমস্ত বেসিক থিওরি ফর্মুলা কিভাবে কোনটা আসে সেগুলো আমরা করে নিয়েছিলাম, রাইট? তো এখানে আমরা মেনলি পিওয়াইকিউর কোয়েশ্চেনগুলো সলভ করব, যাতে তোরা বুঝতে পারিস যে মাধ্যমিকে এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের কোয়েশ্চেনগুলো আসে। ওকে চলো, দেখ ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম। ওকে, আমরা খুব সুন্দরভাবে ইন্টারেস্টিং ওয়েতে, খুব ইজি ওয়েতে বোঝার চেষ্টা করব প্রত্যেকটা নিউমেরিক্যাল। ওকে, যেগুলো আমাদের আগের বছর তোদের কোয়েশ্চেন পেপারে এসেছিলো, আগের বছর বলবো না, তোর 3-4 বছরের কোয়েশ্চেন পেপারে এগুলো এসেছিলো আর কি, ঠিক আছে? ওকে চলো, তাহলে দেখ আমরা ছোটোবেলাতে, মানে আমরা কি জানি ছোটোবেলা থেকেই, ছোটোবেলা মানে খুব ছোটোবেলা না, তোরা যেহেতু অনেক ছোটো থেকেই আমরা কি জেনে আসছি, একটা ইলেকট্রনের আধান কত 1.6 × 10⁻⁻19, রাইট? এটা তোরা সবাই জানিস যে ইলেকট্রনের আধান কি হয় রে, ইলেকট্রনের আধান হয় ঋণাত্মক, আর সেটার ভ্যালু কত হয় রে, ইলেকট্রনের আধানের ভ্যালু হয় 1 ইলেকট্রন, মানে আমরা লিখতে পারি সেটা কত, তোরা এক্সপার্ট, তোরা জানিস 1.6 × 10⁻⁻19 কুলম, রাইট? ওকে, তার মানে আমরা লিখতে পারি যে এই যে পরিমাণটা আধান, এটা একটা ইলেকট্রনকে বোঝায়। এবার দেখ কোয়েশ্চেনটায় কি বলেছে, যদি ইলেকট্রনের মোট আধান 1 কুলম হয়, তাহলে সেটা কত সংখ্যক ইলেকট্রনকে বোঝাবে। বোঝা গেল? তো করা যাক, দেখ তাহলে এই লাইনটা থেকে আমরা, এটা তোরা এক্সপার্ট, আমি জানি তোরা এটা জানিস, ঠিক আছে? এটা তোরা এক্সপার্ট। তাহলে এই লাইনটা থেকে আমরা কি দেখতে পারি, দেখ আমি লিখতেই পারি 1.6 × 10⁻⁻19 কুলম আধান মানে কটা ইলেকট্রন রে, একটি ইলেকট্রন, রাইট? একটি ইলেকট্রন। এবার হচ্ছে তাহলে 1 কুলম আধান মানে কটা ইলেকট্রন, সেটা বার করলেই হবে উইকিং নিয়মে। তাহলে 1 কুলম আধান মানে কি লিখতে পারবো, দেখ 1 বাই, তোরা উইকিং নিয়ম জানিস, 1.6 × 10⁻⁻19 ইলেকট্রনস। ওকে, এবার এইটা সলভ করলেই হয়ে যাবে। এটা কি করে করবো রে, দেখ সহজ একদম উপায়, এই পয়েন্টটাকে তুলে নে, ওপরে আসবে কত 10, নিচে কত আসবে রে 16, এই যে 10⁻⁻19 আছে ওটাকে ওপরে তুলে নে, তাহলে কত হবে রে 10⁻19টা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার দেখ, এবার অপশান দিয়েও তুই করতে পারিস। এবার এখানে দেখ, ধর এখান থেকে 10⁻19কে আমি কিভাবে লিখতে পারি রে, 10⁻19কে আমি লিখতে পারি, তোরা জানিস সূচক থেকে 10⁻18 × 10। তুই বলে কেন স্যার এইভাবে লিখতে হলো, দেখ এক্ষুনি বুঝতে পারবি কেন লিখতে হলো। এখানকার আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে যদি একটা 10 নিই, আর অলরেডি একটা 10 আছে, কত হবে রে 100, তাহলে 100/16, ভেরি গুড। এবার দেখ এখান থেকে 19 ছিল, একটা 10 নিয়ে নিয়েছি, কমে যাবে, তাহলে এইটা হয়ে গেল 10⁻18। এবার বলবি স্যার এত কিছু করার মানে কি, দেখ এবার এত কিছু কেন করলাম, 100/16 মানে কত, 6-এর থেকে একটু বেশি আসবে। এবার আনসার দেখ, আনসার মেলা, দেখ 10⁻18 মিলে গেল, 6-এর থেকে এটা একটু বেশি, তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট। তো এগুলো তো নয়, বুঝতেই পারছিস, এটা প্রথমে দেখেই বোঝা যাচ্ছিল। এইটা তোদের মনে হতে পারে, দেখ এত কিছু না করেও কি করে করবি,
খুব সিম্পল দেখ, এটা আছে 10/16 আর এখানে আছে 10⁻19। 10/16 মানে 1-এর থেকে ছোট, এটা দেখ 1-এর থেকে বড়। 1.6 মানে কত রে, 1-এর থেকে বড়, তার মানে এটাও হবে না, এগুলো তো পাওয়ারে মিলছে না। কিছু না করেও করা যায়, কিন্তু মনে কর তোদের এক্সামে MCQ দিল না, তখন তাহলে কি করে করবো স্যার, সেই জন্য দেখিয়ে দিলাম। ঠিক আছে, তুই এটা 10/16 করলে তোর হিসাব করতে অসুবিধা হবে, পয়েন্টে আসবে, ওই জন্য এখান থেকে 10 নিয়ে নিলাম। তাহলে 100/16 মানে কত, 100/16 মানে কত হবে, 100/16 মানে জাস্ট 6×96, তার থেকে একটু বেশি। এটা সলভ করতে তোরা পারবি, তাহলে এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, এটা আমি আর 6.25 করে দেখালাম না, 100/16 করবি, অটোমেটিক এসে যাবে। 6×96, তার থেকে একটু বেশি হয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেন আনসার ডান। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পড়ে আর কি। এখানে যা যা কোয়েশ্চেন আছে তোদের লাস্ট 3-4 বছর, মানে ধর এখন কত চলছে 26, এই বছরই হয়েছে একটা এক্সাম, আর তার আগে 25, 24, 23 এগুলো থেকে নেয়া। বোঝা গেল? প্রত্যেকটা অঙ্ক আমরা যে করব টেকনিক্যালি ডিল করব, টেকনিক্যালি মুখস্থ করব ওরকম না, পুরো প্রপার বুঝে বুঝে। ওকে, বুঝতে পারলি এটা? ইয়েস স্যার, বোঝা হয়ে গেছে। চলো এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন। বোঝা হয়ে গেছে যখন খুব ভালো, বোঝাটাই স্বাভাবিক। দেখ কি বলেছে, তাপমাত্রা বৃদ্ধিতে রোদ হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধিতে কার রোদ হ্রাস পায়, এগুলোর মধ্যে বলতে হবে। দেখ আমি শুধু কোয়েশ্চেন সলভ করাবো না, ওই কোয়েশ্চেনটা আর কোনভাবে আসতে পারে বা ওর সাথে আর কি ধরনের কোয়েশ্চেন অন্য সময় দিতে পারে সেটাও বলবো। দেখ তোর এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, তাপমাত্রা যদি বাড়ে রোদ কাদের বৃদ্ধি পায় জানবি, ধাতুর, মেটালের। যত মেটাল আছে, ধর কপার যদি আমি নিই, ঠিক আছে, গোল্ড যদি নিই, যা যা মেটাল আছে, মেটাল তো 90+ মেটাল আছে, রাইট? তো আমরা যা যা ধাতু নিই, ধাতব পদার্থ যেগুলো, আমরা তো তামার তার ইউজ করছি, প্রত্যেকের তাপমাত্রা বৃদ্ধিতে রোদ কিন্তু বাড়ে। কাদের রোদ কমে তোরা শিখবি একটু বড় হলেই, তোদের জাস্ট ইন্ট্রোডাকশানটা আছে, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। তোরা ক্লাস 12-এ এটা শিখবি, 11-এও নেই, ক্লাস 12-এ শিখবি। কি শিখবো স্যার? সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সে আবার কি জিনিস স্যার? দেখ সেটা একটু বলি, শুধু কোয়েশ্চেন সলভ করলে তো হয় না, তার সাথে ধর আজকে এই কোয়েশ্চেনটা এসছে, কালকে অন্য কোয়েশ্চেন এলো, এরকমই টপিকটা সেম বাট কোয়েশ্চেনটা আলাদা, ওই জন্য একটুখানি নলেজগুলো দরকার, এক্সট্রা ইনফরমেশানগুলো দরকার। তো আমরা কি আজকে শিখলাম, ধাতু মানেই তার তাপমাত্রা বৃদ্ধিতে রোদটা কিন্তু বাড়ে। কাদের কমে স্যার? যারা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এবার এখানে তোকে দেখতে হবে যে অর্ধপরিবাহী কী আছে। তো সিলিকন হচ্ছে, সিলিকন, জার্মেনিয়াম, এই দুটো শব্দ মনে রাখবি, আরও আছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, আরও আছে। তোর মেনলি যেটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকন, জার্মেনিয়াম, এই দুটো হচ্ছে বেস্ট এক্সাম্পল, যেটা আমাদের পুরো সেমিকন্ডাক্টরের যে ইন্ডাস্ট্রি এখন তাতে ছেয়ে আছে, সিলিকন, জার্মেনিয়াম প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তাহলে অর্ধপরিবাহী কারা? যারা হচ্ছে, যারা পরিবাহী যাদের বলা হয়, আমরা কি জানি ছোটোবেলা থেকে কি শিখছি, পরিবাহী আর অন্তরক। পরিবাহী মানে কি, যারা খুব সহজেই তাদের মধ্যে দিয়ে কারেন্টকে বা তড়িৎ প্রবাহ মাত্রাকে পাস করতে দেবে, খুব সহজেই তড়িৎ তার মধ্যে দিয়ে যেতে পারবে। আর অন্তরক কারারে তোরা জানিস, তোদের বাড়ি যে কাঠের ইলেকট্রিক, যে দেখবি তোদের বাড়ি যে ইলেকট্রিশিয়ান আসে, ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক কাকুটা, দেখবি যখন ইলেকট্রিকের কাজ করে অনেক সময় কি করে, মোস্ট অফ দ্য টাইম দেখবি মোয়ে উঠে কাজ করে, ওকে, আর নয় প্লাস্টিকের জুতো পরে কাজ করে। কেন? দেখবি অনেক সময় মেল লাইনে কাজ করছে, তাহলে মেল লাইনে হাত দিয়ে ডাইরেক্ট কাজ করছে, তাও কিছু হচ্ছে না। তার কারণটা কি দেখবি, তোরা এটা অলরেডি এই চ্যাপ্টার থেকে জানিস, তড়িৎ প্রবাহ হতে গেলে কি হতে হবে, একটা সার্কিট পুরোপুরি বা একটা কারেন্ট তোর মধ্যে দিয়ে পাস করে পৃথিবীতে চলে গেল, পুরো গ্রাউন্ডে চলে গেল। তার মাঝে যদি কোথাও ফাঁকা থাকে, কারেন্ট হচ্ছে কোনো রকম ফাঁকা থাকলে, বা কোনো একটা ধর তার কাটা, বা কোনো একটা পরিবাহী কাটা, বা কোনো একটা রাস্তার কিছুটা অংশ গ্যাপ আছে, তা কারেন্ট তার মধ্যে দিয়ে যাবে না। এবার ইলেকট্রিশিয়ান কাকুটা কি করে, কাঠের ওপর দাঁড়িয়ে কাজ করে বা প্লাস্টিকের জুতো পরে কাজ করে। কেন? প্লাস্টিক আর কাঠ একটা বেস্ট এক্সাম্পল কার, অন্তরক, বা এটার ইংলিশটা কি, ইনসুলেটর। অন্তরক পদার্থ হচ্ছে পরিবাহীর মতো ঠিক তার অপোজিট, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে না। আর অর্ধপরিবাহী কি, যেটাকে সিলিকন বললাম, যার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে রোদ হ্রাস পায়, এরা হচ্ছে পরিবাহীর মতো অত ইজিলি পাস করতেও দেয় না, আবার এটাও নয় যে অন্তরকের মতো কারেন্ট একদম যেতেই দেবে না, মাঝামাঝি, ওই জন্য বলা হয় অর্ধপরিবাহী। তো তাপমাত্রা বৃদ্ধিতে
রোদ হ্রাস পায়, আনসার কি হবে সিলিকন। আর কাদের রোদ বৃদ্ধি পায়, ধাতব পদার্থের, ধাতুর, ওকে, ধাতুর তাপমাত্রা বৃদ্ধিতে রোদ বৃদ্ধি পায়। তো আমাদের ওটা কোয়েশ্চেন ছিল না, কিন্তু তোরা যা যা জানলি ওটা কাজে লেগে যাবে যদি কোয়েশ্চেনটা অন্যদিন একটু ঘুরিয়ে দেয়। ওকে, চলো এবার কোয়েশ্চেন নাম্বার 3। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কাজ করতে হবে? তোর একটা ফর্মুলা আগের ক্লাসেই আমি করিয়েছিলাম। কি ফর্মুলা করিয়েছিলাম? W ইকুয়াল টু কিউভি। W ইকুয়াল টু কিউভি। W মানে হচ্ছে কৃতকার্য, কিউ মানে হচ্ছে চার্জ মানে আধান, ভি হচ্ছে বিভব প্রভেদ ভোল্ট। তো এখানে দেখ বলছে চার্জটা কত, 1 কুলম্ব, মানে কিউটাও 1 আর ভিটাও হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ইন্টু 1 কত হয় স্যার? জানি 1। তাহলে এখানে দেখ কুলম্ব বল বা ভোল্ট বল, এটা এসআইতে দেওয়া আছে, তাহলে আমি কত পেলাম 1 জুল। তাহলে আনসার কত হবে? 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কাজ করতে হবে। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি শিখলাম? জাস্ট ডেফিনেশনটাই চেয়েছে, তাও আমি বার করে দেখিয়ে দিলাম। এইসব করতে লাগবে না, মনে থাকলে ডাইরেক্ট 1 জুল লিখে দিবি। ওকে, কখনো যদি বার করতে হয় জানবি এই ফর্মুলাটা দিয়ে বার করতে হবে। ওকে, কৃতকার্য, আধান আর বিভব প্রভেদের সম্পর্ক। ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এটা দারুণ অঙ্ক, প্রত্যেকটাই দারুণ, কারণ এগুলো তোদের ঘুরিয়ে ফিরিয়ে এক বছরে প্রতি বছরেই বলতে পারিস এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ওই জন্য ফার্স্ট পার্টে এইগুলোই আছে। চলো কি বলেছে দেখা যাক। ওকে চলো, 5 ভোল্ট রোধ বিশিষ্ট কোনো একটি তারের দৈর্ঘ্য টেনে 20% করা হলো, 20% করা হলো। বৃদ্ধির পরে ওই তারের আয়তন স্থির থাকে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আয়তনটা স্থির থাকবে। ওকে, তাহলে মধ্যা কথাটা কি দেখ, গল্পটা দেখে নে। ধর একটা তার ছিল, একটা কি ছিল রে, তার ছিল, তার ছিল, ভেরি গুড। তার ক্রস সেকশন এরিয়া কত রে, মানে সেই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ দিলাম, আর তারটা কতটা দৈর্ঘ্য রে, এল দৈর্ঘ্য। ঠিক আছে, এরকম একটা তার ছিল। এবার কি করেছে, তারটাকে টেনে বাড়িয়েছে, তারটা টেনে বাড়িয়েছে, তাহলে দৈর্ঘ্যটা বাড়বে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যেটা বলেছে তারটার আয়তন স্থির থাকবে। ওকে, তাহলে আমরা প্রথমে ধরে নিই, দেখ প্রথমে কিভাবে ধরবো, যে একদম প্রথমে তারটার দৈর্ঘ্য কত ছিল, তাহলে লিখে ফেলি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত ধরে নিলাম L1। ওকে, প্রাথমিক রোধ, তারটা রোধ কত বা রেজিস্ট্যান্স, দেখ কোয়েশ্চেন পেপারে বলে দিয়েছে, রোধটাকে ধরলাম R1, সেটা কত কোয়েশ্চেন পেপারে দিয়ে দিয়েছে 5 ওহম। ওকে, চলো এবার কি বলেছে দেখ, তারটাকে টেনে বাড়িয়েছে, তাহলে আর L1 তো থাকবে না, বেড়ে যাবে। তাহলে আমি সেটার নাম দিলাম অন্তিম দৈর্ঘ্য, মানে যেটা পরে হয়েছে, যেটা পরে হয়েছে অন্তিম দৈর্ঘ্য। অন্তিম দৈর্ঘ্য কত বলে ফেলো, প্রাথমিক দৈর্ঘ্য। ওকে, এখানে তারটার দৈর্ঘ্য বেড়েছে, সেই জন্য দিয়ে দাও একটা প্লাস। ওকে, বুঝে বুঝে করতে হবে, ফিজিক্স কখনো মুখস্থ করে হবে না। ঠিক আছে, এটার কায়দাটা কি, যদি বাড়ে বা কমে, বাড়ার ক্ষেত্রে প্লাস আর কমার ক্ষেত্রে মাইনাস, এটা সবাই জানিস। তাহলে কিভাবে, টেকনিকটা কি দেখ, প্রথমে যেটা ছিল সেটা লিখব প্লাস, তারপর প্রাথমিক দৈর্ঘ্যের, দেখ কোয়েশ্চেনে বলে দিয়েছে গোটা গোটা করে, তারটা দৈর্ঘ্য যেটা ছিল তার 20% বেড়েছে, তাহলে L1 ছিল তার 20% বেড়েছে। ওকে, প্রথমে যেটা ছিল তার থেকে তারপর আবার এতটা পোর্শন বেড়েছে। তাহলে এটাকে সলভ করলে কত হবে, দেখ 100 নিচে আসবে, আর ওপরে দেখ 100 আর এখানে 20, আর L1 তো আছে 120 L1। তাহলে এটাকে শর্টে লিখলে কত হবে রে, 1.2 L1। এটাকে নাম দিয়ে দে একটা হালকা করে L2, হালকা করে L2। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1, অন্তিম দৈর্ঘ্য L2, সেটা ইকুয়াল টু আসছে 1.2 L1। ওকে,
চলো ভেরি গুড। এবার দেখো, এবার মজার ব্যাপারটা কি বলছে, তারটার আয়তন হচ্ছে স্থির, মানে আগেও যা আয়তন ছিল টানার পরও আয়তনটা একই থাকবে। তাহলে দেখো মজার ব্যাপারটা, আয়তন মানে তোমরা কি জানো, আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাই তো, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লিখতেই পারি আমরা, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ওকে, এবার মজার ব্যাপার দেখো, আয়তন তাহলে প্রথমে কত ছিল, ক্ষেত্রফল ছিল এ, দৈর্ঘ্য হয়ে গেল প্রথমে ছিল L1। ওকে, এবার হচ্ছে পরে ক্ষেত্রফলটা কত হবে সেটা জানি না, তো ওটা আমরা করে দিলাম এ ড্যাশ, আর পরে দৈর্ঘ্য কত হয়েছে জানি L2, পরে দৈর্ঘ্য কত হয়েছে জানি, কি জানি L2 হয়ে গেল। এবার আমরা এখানে দেখ কী করব, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ বাই এ ড্যাশ এটা ইকুয়াল টু কী হবে, L2 বাই L1 লিখতে পারি। দেখ তোকে তো কোয়েশ্চেনে কি বলে দিয়েছে, প্রস্থচ্ছেদ একই আছে তো বলেনি, আয়তন স্থির আছে বলেছে, আর তারটির প্রস্থচ্ছেদ সর্বত্র সমান থাকে, মানে এমনভাবে বাড়ানো হয়েছে যাতে, দেখ এই এটা ধর একটা তার, আমি এই দিকে টেনে বাড়ালাম, তাহলে এই দুধার বাড়বে, এইখানটা সেইভাবে চেঞ্জ হবে না, কিন্তু এমনভাবে টেনে বাড়ানো হয়েছে তারটার সব জায়গায় যাতে প্রস্থচ্ছেদটা একই, কিন্তু সেটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে প্রস্থচ্ছেদও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোনটা চেঞ্জ হয়নি, আয়তনটা স্থির আছে। সেই জন্য আমরা কি করলাম দেখ, গুলিয়ে ফেলবি না, প্রথমে আয়তনটা লিখে নিলাম, আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, পরে মানে পরের আয়তনের সাথে সমান হবে যেহেতু স্থির বলেছে, তাহলে পরের ক্ষেত্রফলটাকে আমরা নাম দিলাম এ ড্যাশ। ওকে, নতুন তারটার, আর দৈর্ঘ্য নতুন তারটার হয়ে গেছে L2। তাহলে এবার দেখ L2 মানে আমরা ওই পারে বার করে রেখেছি, L2 মানে কি পেয়েছি 1.2 L1, বসিয়ে দাও 1.2 L1 বাই L1, ভেরি গুড। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম 1.2। ওকে, তাহলে এ বাই এ ড্যাশ মানে আমরা যেটা পেয়ে গেলাম 1.2। এবার স্যার আমরা কি করব, দেখো আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে নতুন যে রোধ সেটা বার করা, মানে এখন তারটা তো আর আগের মতো তার নেই, তারটা দৈর্ঘ্যে বেড়ে গেছে, তাহলে আগে রোধ যদি 5 ওহম থাকে এখন কত হবে, চলো দেখি কত হয়। দেখ আমরা প্রথমে যে রোধটা ধরেছিলাম সেটা R1, ধর এখন রোধটা হয়ে গেছে R2, তাহলে আমরা কি জানি, দেখ R1 মানে আমরা কি লিখতে পারি, আগের ক্লাসেই তোদের একটা ফর্মুলা করিয়েছিলাম, কি ফর্মুলা শিখেছিলাম, R মানে রো L বাই এ, এটা শিখেছিলাম, R মানে রো L বাই এ। এবার দেখো রো মানে হচ্ছে রেজিস্টিভিটি, তোরা জানিস, আর হচ্ছে রেজিস্ট্যান্স রোধ, L বাই এ। এবার R1 মানে কি লিখতে পারি, রো L1 বাই এ, এখানে আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। আর R2 মানে কি লিখতে পারি, রো L2 বাই, এখানে কি ধরেছি এ ড্যাশ। এবার তুই যেন বলবি, কি বলবি, যেটা স্বাভাবিক, যে স্যার দুটো ক্ষেত্রেই রো লিখলে কেন, রো লিখলেন কেন, তার কারণ তারটা রোটা কিসের ওপর ডিপেন্ড করে, রেজিস্টিভিটি, তারটার মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, এখানে বলেনি যে তারটা অন্য তার নেওয়া হয়েছে, যে তারটা ছিল তারের উপাদানটা এক আছে, যে তারটা ছিল সেই একই তার, ওটা যে উপাদান ওই তারটাকেই বড় করা হয়েছে, এমন নয় প্রথমে তামার তার ছিল পরে তোর হচ্ছে ধর নাইক্রোমের তার এনেছে, ওরকম ব্যাপার কিন্তু নয়, প্রথম তারটাকেই টেনে বড় করেছে, তাহলে তারটার উপাদান, তারটা যেটা দিয়ে তৈরি সেটার ওপর তো এই রোটা ডিপেন্ড করে, ওই জন্য দুটো কেসেই রো এর ভ্যালুটা রোই থাকবে। এবার এটাকে রেশিও কর, তাহলে এই R2 বাই R1 করলে কি হবে রে, R2 বাই R1 করলে কি হবে রে, R2 মানে দেখ এইটা রো L2 বাই এ ড্যাশ। ওকে, আর R1 মানে কত রে, রো L1 বাই এ, ভেরি গুড। রো রো কেটে গেল, পুরো ডিটেলে শিখতে হবে, কারণ ওই এটা তুই আলাদাভাবে করার কিছু নেই, এইভাবেই স্টেপে স্টেপে করতে হবে, কারণ এটা করলে কত পাবে তুমি 3 নাম্বার পাবে, 3 নাম্বার তো এমনি দেবে না, তাই না, 3 নাম্বার অনেকটা নাম্বার, আগেরগুলো এক সেকেন্ডে তুই উড়িয়ে দিবি, এটা তো অ্যাটলিস্ট প্রথমবার করছিস বলে এটা 1-2 মিনিটে হয়ে যাবে, অসুবিধা নেই। এবার দেখ রো রো কেটে গেল, তাহলে এখানে কি হবে L2 বাই L1,
আর এখানে এটা ওপরে উঠে যাবে, হয়ে যাবে এ বাই এ ড্যাশ, এ বাই এ ড্যাশ। ওকে, এবার L2 মানে কি 1.2 L1, L1 L1 কেটে যাবে, তাহলে L2 ভ্যালু বসালে L1 কেটে যেতে এটা হয়ে যাবে 1.2। আর এখানে এ বাই এ ড্যাশ দেখ আমরা সব বার করে রেখেছি, এটাও 1.2, তাহলে 1.2 ইন্টু 1.2 কত হয় 1.44। ওকে, 1.44, ঠিক আছে, 144 আসে, দুটো পয়েন্ট আছে, 1.44, ঠিক আছে। তাহলে R2/R1 মানে আমাদের চলে এলো 1.44। তাহলে R2 মানে কত হবে বলে ফেলো, R2 মানে R1 ইন্টু 1.44, R1 মানে কত ছিল বলে ফেলো, 5 দিয়েছে প্রথমে রোধটা 1.44, তাহলে এটা আমাদের কত আসছে 0.27, তার মানে বেসিক্যালি 7.2 ওহম, ঠিক আছে। তাহলে নতুন রোধটা কত হলো রে 7.2 ওহম, রোধটা তাহলে বেড়ে গেল। ওকে, রোধটা তাহলে বেড়ে গেল। মজা লাগছে, বোঝা যাচ্ছে ক্লাস? ওকে, যদি ক্লাস ভালো লাগে আগেরটাও দেখবি, এটাও দেখবি। আর তোদের কি ডিম্যান্ড ধর আমায় কোয়েশ্চেন তোর হচ্ছে কমেন্টে জানাবি এই চ্যাপ্টার থেকে আর কি কি জায়গায় করালে ভালো হয়। প্রথম পার্টটা মোটামুটি আমরা করে ফেলেছি, যদি কিছু ফাঁক ফোকর থাকে, যেমন দেখ তোদের এগুলো যদি লাগে আমায় জানাবি, তাহলে আমি আবার করব আর কি। ধর ওই যে সিরিজের আমি কি করেছিলাম, ফর্মুলা দুটো করিয়েছিলাম। সিরিজে ধর আর এসটা কি হয়, জাস্ট অ্যাড হয়ে যায়, যেটাকে বলা হয় তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ওগুলো দেখবি বড় বড় ইকুয়েশান আছে, ওগুলো 2-3 নাম্বারে দেয় আর কি, ঠিক আছে। ওখান থেকে মেন অঙ্কই পড়ে, আমি দেখেছি, প্রমাণ দেয় না, অঙ্কই পড়ে। তাও যদি বলিস প্রমাণ টমান লাগবে বা আর কি করালে ভালো হয়, মোটামুটি সবই কভার করা আছে। তারপরও তোদের যে স্যার সংজ্ঞা লেখালে ভালো হয় বা এটা এইভাবে লেখালে ভালো হয়, আমাকে একদম আনডাউটেডলি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কমেন্টে লিখে ফেলবি। ওকে, কোনো চাপ নেই। চলো তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। 5 ওহমটা নতুন রোধ কত হবে 7.2 ওহম। ওকে, চলো নেক্সট দেখ এখানে কি বলেছে, আবার একটা দারুণ অঙ্ক এসে গেছে। কি দারুণ অঙ্ক স্যার, দেখো দুটি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 25 ওহম। এবার শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের অঙ্ক আসছে। তাহলে দুটো পরিবাহী মানে দুটো তার আছে, শ্রেণীতে যুক্ত করলে কত আসছে দেখ, তুল্য রোধ, এটা কিন্তু তুল্য রোধটা দিয়েছে শ্রেণীতে, কত আসছে রে 25 ওহম। এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 6 ওহম। মানে একবার শ্রেণীতে যুক্ত করছে তখন আসছে 25 তুল্য রোধটা, সমান্তরালে আসছে 6। এবার তোমায় কী বার করতে হবে, প্রতিটি পরিবাহীর রোধ নির্ণয় করো। তার মানে আলাদা আলাদা করে পরিবাহী রোধ নির্ণয় করতে হবে। চলো করে ফেলি। তাহলে তুমি প্রথমে ধরে ফেলো যে দুটি পরিবাহীর রোধ, মনে করি দুটি, এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরপর দুটো সালে 3 নাম্বারে এসছে, পুরো এই একই টাইপের কোয়েশ্চেন 3 নাম্বার। ইভেন আগেরটাও যেটা করালাম এলে 3 নাম্বারই আসবে, 3 বা 4, মানে ওগুলো 1 আর 2 এর কিন্তু কোয়েশ্চেন না, আসা মানে অনেকটা নাম্বার। দেখ দুটি পরিবাহীর রোধ যেহেতু দেয়া নেই, তুমি মনে করে ফেলো R1, মনে করতে তো আর অসুবিধা নেই তাই না, R1 অ্যান্ড R2, R1 ওহম অ্যান্ড R2 ওহম। ওকে, চলো এবার কি বলেছে, শ্রেণীতে যুক্ত করলে হয় 25। তুল্য রোধের ফর্মুলা কী রে শ্রেণীতে যে ফর্মুলা তুল্য রোধের, সেটা ধর RS যদি লিখি, শ্রেণীতে হয় জাস্ট যোগ হয়ে যায় R1 প্লাস R2। ওকে, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু, যেহেতু শ্রেণীতে যুক্ত করেছে এই দুজনকে, এই শ্রেণী সমবায়ের তুল্য রোধটা কত বলে দিয়েছে 25 ওহম, হয়ে গেল। ভেরি গুড, এটা নাম দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 1। ওকে, প্যারালালে যুক্ত করলে কত হবে, সেই তুল্য রোধটা হয় RP, মানে এই ফর্মুলাগুলো তোরা জানিস, এগুলোর আমি গাণিতিক পুরো প্রমাণটা করাইনি, প্রমাণটা আমি দেখলাম না কোনো বছর এসছে বলে, ঠিক আছে। তোদের যদি দরকার হয় বলিস, আমি প্রমাণও করিয়ে দেবো, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই।
দেখ আরপি মানে কি, প্যারালালে যুক্ত করলে দুটো রেজিস্ট্যান্সকে তুল্য রোধ কত হয় রে, R1 R2 বাই R1 প্লাস R2। এবার দেখ তোদের কোয়েশ্চেন পেপারে আরপিটা কত দিয়েছে, 6, যতটা আমি দেখলাম, হ্যাঁ 6 দিয়েছে, যে প্যারালালে যুক্ত করলে তুল্য রোধ হয় 6। দেখ এটা একদম সহজ পদ্ধতিতেই নর্মালভাবে হয়ে যাবে, দেখ এক্ষুনি হয়ে যাবে। দেখ R1 প্লাস R2, এটার ভ্যালু কত, 25, বসিয়ে দে এখানে। তাহলে আমাদের এখান থেকে দেখ এসে গেল R1 R2-র ভ্যালুটা 150। ওকে, দেখ আমরা ছোটোবেলায়, একদম ছোটোবেলায় ফিরে যাও, কি শিখেছো, ক্লাস 7এই মনে হয়, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার মানে কি শিখেছো ছোটোবেলায়, R1 প্লাস, কি হলো রে ভাই, R1 প্লাস R2-র হোল স্কোয়ার মাইনাস 4R1 R2, তাই তো। R1 মাইনাস R2-র হোল স্কোয়ার মানে কি শিখেছো, R1 প্লাস R2-র হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। ওকে, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। R1 প্লাস R2 মানে কত, 25, এক থেকে, তাহলে 25 স্কোয়ার মাইনাস 4, R1 R2 মানে কত, এক্ষুনি বার করেছো 150। ওকে, এবার দেখো 25 স্কোয়ার মানে কত হয়, 625, 25 স্কোয়ার মানে কত হয়, 625, 4 15 60, এটা হয়ে যাবে 600। তাহলে কত আসছে এখান থেকে 25, এখান থেকে 25, তাহলে R1 মাইনাস R2-র হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে R1 মাইনাস R2 কত আসবে, যেহেতু এটা রেজিস্ট্যান্স নেগেটিভ হতে পারে না, তাহলে শুধু +5টা নেব। তাহলে দেখো এটা 1 নাম্বার, এটাকে দিয়ে দাও 2 নাম্বার। ওকে, 1 2 পেয়ে গেলাম, এবার যোগ করো, কাজ শেষ মোটামুটি। 1 আর 2কে যোগ করো, তাহলে কি হবে, R1 প্লাস R2, আর এই দিকে আছে 2 নম্বরে R1 মাইনাস R2। একজনের ডান দিকে কত আছে 25, আর একজনের আছে 5, যোগ করলে হয়ে যাবে 30। ওকে, ভেরি গুড। R2 R2 কেটে দাও, বাঁ দিকে আসছে 2R1, 2R1 মানে 30, তাহলে R1 মানে কত হবে রে, 30/2 মানে 15 ওহম। তো আমরা ফিরে গেলাম, পেয়ে গেলাম R1 মানে 15 ওহম। এবার যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দাও, ধরো সমীকরণ নাম্বার 1 থেকে কি পাবে তোমরা, দেখো R1 প্লাস R2 মানে 25, তাহলে R1 প্লাস R2 মানে হচ্ছে 25, এখানে R1 বসিয়ে দাও, 15 প্লাস R2 মানে হচ্ছে 25, তাহলে R2 মানে কত হবে রে, 10, তাহলে দুটো পরিবাহী রোধ বেরিয়ে গেল, একটা 15 ওহম, একটা 10 ওহম। এবার তুমি বলতে পারো যে স্যার এই উত্তরটা যে ঠিক কি করে মেলাবো, দেখ পরপর করেই এসছে, একটা ব্যাক ক্যালকুলেশন দেখ, খুব সোজা। একটা এসছে 15, একটা হচ্ছে 10, তাহলে সিরিজে কত হবে রে, যোগ করলে 10 আর 15 25। কোয়েশ্চেন পেপারে 25 দেয়া ছিল, ছিল রে, হ্যাঁ কি না, কোয়েশ্চেন পেপারে 25 দেয়া ছিল, তোরা বলবি হ্যাঁ দেয়া ছিল, তাই তো। অনেক সময় ফর্মুলা গুলিয়ে গেলে মনে হতে পারে, তাহলে 25 দেয়া ছিল, এটা মিলল। তাহলে আরপি বার করলে কি হবে, 10 আর 15, তাহলে 10 × 15/10 + 15। এটা করতে হবে না, কেন করছি বুঝতে পারছিস, যে স্যার আমার কি ঠিকঠাক এসছে তার জন্য। দেখ 6, কোয়েশ্চেন পেপারে 6 দেয়া ছিল, দেয়া ছিল, তো এটা ঠিকঠাক। কারোর যদি কনফিউশন থাকে ফর্মুলাতে, তখন এরম ব্যাক করে দেখে নিতে পারবি যে তুই ঠিক কি ঠিক না। ওকে, কারণ ওই ফর্মুলা দিয়ে এসছে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে, দুটো পরিবাহী, প্রতিটা পরিবাহী রোধ নির্ণয় করো, একটা হবে 15 ওহম এবং আর একটা হবে 10 ওহম। ওকে, এইভাবে করলে 3 এ 3 হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে দেখ, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটিকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, আবার টানছে, মোটামুটি একই জায়গায় রাখবে না, তাই তো। তারটাকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, বাড়বে না কমবে, নাকি প্রথমে বাড়বে পরে কমবে, নাকি কিছুই হবে না। ভেরি গুড। দেখো এখানে একটু ঘুরিয়েছে, এটা এলে কত নাম্বারে আসবে স্যার, 1 নাম্বার, বা যদি এরম MCQ ফরম্যাটে না দেয় 2 নাম্বার, ওর বেশি আশা করছি না। দেখ কি বলেছে, তারটাকে টেনে বাড়িয়েছে,
তারের দৈর্ঘ্য যদি বাড়ে, কে বাড়বে? দেখ আমরা অলরেডি জানি আর প্রপোর্শনাল টু এল, তারের দৈর্ঘ্য বাড়লে তারের রোধ বেড়ে যাবে। কিন্তু সেটা কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট, তাই তো? কারেন্ট কি হবে? কারেন্ট মানে আমরা কি জানি আবার ওহম স্যারের থেকে, I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আর লেন যদি বাড়াস, দৈর্ঘ্য বাড়ালে আরটা বাড়ছে। এবার দেখ আরটা নিচে আছে, তাহলে আর বাড়লে ইনভার্স হয়ে গেছে, তো ইনভার্সলি প্রপোর্শনাল, আর বাড়লে ব্যস্তানুপাতিক হয়ে গেছে, আইটা কমবে। তাহলে আমাদের আনসার কত হবে রে? বি। আমাদের আনসার কত হবে? বি। ওকে, তাহলে আমাদের উত্তর হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? হ্রাস পাবে। ওকে, চলো নেক্সট। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত? তার মানে কি, কোয়েশ্চেনটা কি বলে দিয়েছে? কত কারেন্ট যাচ্ছে, আইটা বলে দিয়েছে কত? 5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিল 5 অ্যাম্পিয়ার। আর কি বললো দেখো, টাইমটা বলে দিয়েছে, কতক্ষণ কারেন্ট যাচ্ছে? 30 সেকেন্ড। ভেরি গুড, 30 সেকেন্ড কারেন্ট যাচ্ছে। কেন? বৈদ্যুতিক বিল, ইলেকট্রিক বিল হচ্ছে বাঁচাবে, ওই জন্য জাস্ট ফ্যানটা চালিয়ে ওই ফিলিংসটা নিয়ে যে ফ্যান চলছে, এবার ফ্যানের তলায় এমনি ঘুমিয়ে পড়বে, ফ্যানটা চলবে না। জোকস অ্যাপার্ট। নাও কি তোমায় বার করতে হবে? মোট প্রবাহিত আধান, আধান বার করতে হবে। আমরা কি শিখেছি? আধান মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়, শিখেছি আমরা এটা। আধান মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে গুণ করে দাও, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 30, আধানের একক কী রে? কুলম, তাহলে 150 কুলম। তাহলে আনসার কত হলো স্যার? আধান 150, 150 কুলম। ওকে, চলো এবার হচ্ছে দেখো, এই কোয়েশ্চেনটা 3 নম্বরে এসছিল, এই কোয়েশ্চেনটা হচ্ছে 3 নম্বরে এসছিল, ওই জন্য এটা আমরা করাবো। তড়িৎচালক বল কাকে বলে? এই কোয়েশ্চেনটা কখনো সেইভাবে দেয়নি, কিন্তু এটা জানাটা দরকার, কারণ এরপর সেটা আমরা করব। তড়িৎচালক বল কাকে বলে আগে পড়ে নিই, তারপর বোঝাচ্ছি। এখান থেকে কেন লেখা আছে, তোরা সংজ্ঞাটা এখান থেকে পুরো হুবহু এক্সামে এলে লিখে নিতে পারবি, এটা একটা ক্লাস নোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি বলা আছে? যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে বলা হয় তড়িৎচালক বল। স্যার কিছুই বুঝলাম না, স্বাভাবিক। দেখ এই যে পেনটা আছে, এটাকে কোনো জায়গায় পাঠাতে গেলে আমায় কি করতে হবে রে? একটা বল প্রয়োগ করতে হবে। সেমভাবে তুই যখন ধর তারের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ওরা যদি তুই তড়িৎ ক্ষেত্রে না রাখিস বা ব্যাটারি দিয়ে যুক্ত না করিস, ওরা তো মানে কি করবে? ওরা ভীষণ ছটপটে, যেটাকে ছটপটের ইংলিশটা কি? র্যান্ডাম মোশন বলা হয়। ওরা র্যান্ডামলি মুভ করতে করতে কোথাওই যাবে না, কিন্তু যেই একটা ধর ওদের ধরে বেঁধে তুই কি করলি? তারটাকে নিয়ে একটা বাল্ব যুক্ত করে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করলি। ব্যাটারি কি করছে? ব্যাটারির মধ্যে সেই ক্ষমতাটা আছে, বেসিক্যালি তার একটা তড়িৎচালক বল আছে। কি করে তড়িৎচালক বল? ওই মুক্ত ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে ফ্লোটা করায়, তারের মধ্যে দিয়ে ফ্লো করে। এইটাই হচ্ছে তড়িৎচালক বলের কাজ। তড়িৎচালক বল, এবার ব্যাটারির মধ্যে কি হয়? বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়। তো রাসায়নিক বিক্রিয়ার জন্য কি হয়? ব্যাটারি সিম্বল জানিস, ব্যাটারি বা ওটাকে যেটাকে বলা হয় অনেক কটা সেল বা কোষকে জুড়লে কি পাস, সেটাকে ব্যাটারি বলে। তো একটা সিঙ্গেল কোষকে কি বলে রে? সেল বলে। সেল এরম দেখতে হয় না, তাই তো? তো এইখানে কি হয় রে? একটা দিকে এখানে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হতে থাকে। কি হবে? ওটা জাদু। রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলো, ধর এরকম একটা আমি ছবি আঁকলাম, এখানে ধর একটা বাল্ব আছে। এবার কি হবে? এই তড়িৎচালক বলটা বোঝাচ্ছি, এ তড়িৎচালক বল তৈরি করছে। এটাকে কি বলা হয়? কোষ বা সেল। অনেক কটা সেল পরপর জুড়লে কি হয়? আমরা যেটা পাই ব্যাটারি। ঘড়িতে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সবেতেই তো এখন পুরো ইলেকট্রনিক্সে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো এই সেলটা কি করছে? এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। হতে কি হবে? একদিকে উচ্চ বিভব তৈরি হবে, মানে যেখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্যটা কম, পজিটিভিটিটা বেশি, ধনাত্মক বিভবটা বেশি, সেটাকে আমরা এই রকমভাবে দেখাই।
আর একদিকে কি হবে নিম্ন বিভব, মানে যেখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য বেশি, ধনাত্মক আধানের পরিমাণটা কম। তাহলে কি হবে, এবার এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ধেয়ে ধেয়ে যাবে। ওকে, এই ব্যাটারিটা সেই কাজটা করছে, এই তড়িৎচালক বল তৈরি করছে। আর এই তড়িৎচালক বল কি করছে, বেসিক্যালি এর কাজই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে বজায় রাখা। ওকে, কেন হচ্ছে, এখানে রাসায়নিক বিক্রিয়ার জন্য উচ্চ বিভব, মানে বিভব পার্থক্য, দেখ এখানে পরিষ্কার লেখা আছে, বিভব পার্থক্য না হলে জানিস যে তড়িৎ প্রবাহ মাত্রা হবে না, তাই তো ইলেকট্রনগুলোকে ফ্লো হতে হবে। ইলেকট্রন তো একা একা ফ্লো হবে না, ও তো অত ভালো ছেলে নয়, কি করবে, ওকে তাহলে কাউকে টানতে হবে। ওই জন্য ইলেকট্রনকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যাই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎচালক বল। ওকে, চলো, তো এটার এসআই একক কি, সব সময় মনে রাখবি ভোল্ট, এটাই ব্যবহারিক একক। আর সিজিএস একক কি বলা হয়, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। ওকে, বোঝা গেল তড়িৎচালক বল। এবার এটাকে কি বলা হয় ইংলিশে, ইএমএফ, শর্ট ফর্মে দেখবি অনেক জায়গায় লেখা থাকে ইএমএফ। ওকে, চলো, এবার আমরা যেটা করব, আর একটা জিনিস জেনে নেব। স্যার এত কিছু জেনে কি হবে, এরপর একটা সমীকরণ প্রমাণ করতে দিয়েছিল, কোথায় দিয়েছিল, তোদের মাধ্যমিক পরীক্ষার বোর্ডস এক্সামে আর কি। ঠিক আছে, ওইটা আমরা প্রুভ করব, ওই জন্য এত কিছু জানছি। কি হয় দেখ, এটা অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ, এটা আবার কি করে এলো, দেখ কি হয়, ধর একটা সেল বা যেটা দেখালাম, ছবি আঁকলাম, একটা কোষ, বা আমি ব্যাটারি বলছি, কোষ বা সেল অনেক কটা জুড়ে তো ব্যাটারি তৈরি হয়, নর্মাল ব্যাটারিটা বললে সুবিধা হবে। তো ব্যাটারিতে কি হয়, অনেক রাসায়নিক বিক্রিয়া হয়, তো রাসায়নিক বিক্রিয়ার কারণে ওর ভেতরেই একটা রোধ তৈরি হয়, মানে ইলেকট্রনকে তো টানছেই, কিন্তু তার মধ্যেই কলিশনের জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে ব্যাটারির মধ্যে একটা রোধ তৈরি হয়, ওটা ওর নিজস্ব রোধ। দেখ ধর আমি একটা ছবি আঁকলাম, এটা একটা ব্যাটারি, ঠিক আছে, বাইরে ধর একটা বাল্ব লাগালাম, একটা এলইডি বাল্বকে কানেক্ট করলাম, কি হবে, কারেন্ট যাবে, বাল্বটা জ্বলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মজার ব্যাপারটা হচ্ছে এই যে বাল্বটা, তার একটা রোধ আছে জানিস, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বাইরের ব্যাপার, কিন্তু ব্যাটারির নিজের ভেতরেই তার রাসায়নিক বিক্রিয়ার কারণে যে রোধটা তৈরি হয় সেটাকেই বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। ওকে, রোধ জানতে তোরা জানবি যে বাল্ব বা বাইরে যেটা যুক্ত করা হয়, না, এটা হচ্ছে ডিফারেন্সটা কোথায়, ওই একই রোধই, কিন্তু এটা ব্যাটারির মধ্যে তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে স্যার, রাসায়নিক বিক্রিয়ার কারণে। ওকে, তো এটাকেই বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। এই দুটো জিনিস কেন শিখলাম, এই দুটো জিনিস শিখলাম তার কারণ হচ্ছে, তবে এইটা বুঝতে পারবো, এটা বুঝে লাভ কি হবে, এটা কোয়েশ্চেনে পড়েছিল 2 বা 3 নম্বরে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষাতে পড়ে। কি বলেছে স্যার, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক বার করো। তাহলে কি, দেখো এখানে একটা ছবি আঁকা আছে, এই যে জিনিসটা দেখ, একটা ব্যাটারি, আর তার সাথেই দেখ একদম পাশাপাশি একটা রোধকে অ্যাটাচ করা আছে, এইটাকেই বলা হয় তোর কোষ, তার তড়িৎচালক বল যেটাকে ই দিয়ে দেখানো হলো, আর যেটা এক্ষুনি বলছিলাম ব্যাটারির মধ্যের ক্রিয়ার জন্যই যে রোধের সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির পাশেই দেয়া হলো। এই সিস্টেমটাকেই বলা হয় তড়িৎ কোষ, এটাকে কি বলা হয়, ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। এইরকম অনেক কটা তড়িৎ কোষ জুড়ে কি পাই, 2 বা তার বেশি, সেটাকেই বলা হয় ব্যাটারি বেসিক্যালি। তো এটাকে এবার কানেক্ট করা আছে, দেখ বাইরে একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে বলা হচ্ছে আর, এইটাই বেসিক্যালি তোর বাল্ব বলতে পারিস বা পাখা ঘুরছে বলতে পারিস, যাই বলতে পারিস, সেটা বাইরে যেটা লাগানো হচ্ছে। আর এইটা হচ্ছে ব্যাটারির নিজস্ব বা সেলের নিজস্ব রোধ। ওকে, আর এখানে কে মানে কি, একটা চাবি আছে, এখানে একটা কি আছে, চাবি আছে। ওকে, এবার চাবিটা যদি আমি অন করে দিই কি হবে স্যার, কারেন্ট যাবে। এবার আমাকে বার করতে হবে তড়িৎচালক বলের সাথে এই অভ্যন্তরীণ রোধের সম্পর্ক। তো সেটা কিভাবে পাবো, দেখ এখানেই আমার কথাগুলো লেখা আছে, ক্লাস নোট হিসাবে পাচ্ছিস, পড়ে নিবি। দেখ এখানে হচ্ছে যেটা কি বলা আছে, দেখ খুব সিম্পল একটা কথা বলা আছে। দেখ আই মানে কি, আই মানে তোরা ওহমের সূত্র থেকে জানিস V/R। তো এখানে আমরা যদি তড়িৎচালক বল নিই তাহলে আই মানে কি লিখতে পারি, দেখ আই মানে লিখতে পারি বর্তনীতে তড়িৎচালক বল, মানে যে তড়িৎ প্রবাহ মাত্রা তৈরি করছে সেটা বাই বর্তনীর মোট রোধ, এটাকে আই বলা যায়। তাই তো, আই এর আর একটা ফর্ম তুই কিভাবে লিখতে পারিস রে,
আই মানে তুই এটা বলতে পারিস যে কোনো সার্কিটে ওটাকে বলা হয় তড়িৎ বর্তনী, যে ছবিটা এঁকেছিলাম এই ছবিটাকে কি বলা হয়, তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। ওকে, এবার দেখ এই আই মানে কি, বেসিক্যালি তুই লিখতে পারিস V/R, যখন কাজে লাগবে আমাদের ওহম স্যার শিখিয়ে দিয়েছেন। আর একটা কী লিখতে পারবি, বর্তনীর তড়িৎচালক বল ডিভাইডেড বাই বর্তনীর মোট রোধ। কেন মোট রোধ বলছি, দেখ তড়িৎচালক বল মানে তো ই, এটা তো জানিস। কেন মোট রোধ বলছি, তার কারণ এখানে দুটো ভাই আছে, একটা বাইরে ভাই, একটা ব্যাটারির নিজস্ব রোধ। তাহলে দুটো ভাইকে সিরিজে কানেক্ট করা আছে, দেখ পর পর, এটার পরই ব্যাটারি থ্রুতে এইটা। ওকে, তাহলে সিরিজে কানেক্ট করা থাকলে তুল্য রোধ কত হবে, আর স্মল আর যোগ ক্যাপিটাল আর। ওই জন্য দেখ লেখা আছে আই মানে আমাদের আসছে ব্যাটারির তড়িৎচালক বল বাই মোট রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, এখান থেকে স্যার কি পাবো, দেখো আমাদের এলো আই মানে ই বাই, এটা ক্লাস নোট হিসাবে লিখতে ইউজ করতে পারবি, ওই জন্য আমি সব লেখা আছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এখান থেকে কোনাকাটি করে কি হবে, আই আর প্লাস আই ইন্টু স্মল আর। তো এই যে আই আর, এটা কি স্যার, এটা আমরা জানি কি এই বাইরে যেটা, এটা কি স্যার, সার্কিটটা কোথায় গেল, দেখ এই যে এর দুদিকে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে বা বিভব প্রভেদটা, সেটা হবে কত, এখান দিয়ে কারেন্ট আসছে আই ইন্টু এই যে বাইরে যেটা লাগিয়েছিস, ধর এটা একটা বাল্ব, এলইডি বাল্ব লাগিয়েছিস, একটা বাল্ব লাগিয়েছিস, তাহলে এর অ্যাক্রসে এর দুদিকে যে বিভব প্রভেদটা তৈরি হচ্ছে সেটা কি হবে, এই কারেন্ট যাচ্ছে ইন্টু তার রোধ। কোথা থেকে জানলাম, ওহম স্যার শিখিয়ে দিয়েছেন। তাহলে এইটাকে আমি নাম দিলাম, এটাকে বলা হয় ক্যাপিটাল ভি। আর এইটা কি স্যার, এইটা হচ্ছে ব্যাটারির মধ্যে কতটা বিভব প্রভেদ তৈরি হবে, মানে ব্যাটারির ওই যে রোধটার জন্য সেখানে বিভব প্রভেদ কত হবে, সেটাকে বলা হচ্ছে আই ইন্টু আর। তাহলে স্যার সম্পর্কটা কি দাঁড়ালো, ই ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস আই আর। এইটাই হচ্ছে সম্পর্ক, কার সম্পর্ক, তড়িৎচালক বল আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সম্পর্ক। এটা করলে কত নাম্বার পাবো, 2 বা 3। ঠিক আছে, ওই জন্য ডাইরেক্ট যদি দেখ এটা করাতাম তাহলে তোর মনে হচ্ছে স্যার তড়িৎচালক বল ব্যাপারটা কি একটু বোঝান, বা স্যার অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা কি একটু বোঝান, সেই জন্য ওই দুটো পয়েন্ট বলে তারপর এখানে এলাম। ওকে, ক্লিয়ার, বোঝা গেল, ভাল লাগছে ক্লাস? তো ফিজিক্স হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বুঝে বুঝে পড়া, না বোঝার কিছু নেই এখানে, এখানে না বুঝে মুখস্থ করারও কিছু নেই, প্রত্যেকটা ছোট ছোট জিনিস বোঝা, এটাই হচ্ছে দরকার। এখন থেকে এই অভ্যাসটা দরকার। পরে জানি 11 MCQ ফরম্যাট হয়েছে, এখন সব কিছু চেঞ্জ হয়েছে, বাট কনসেপ্ট যদি না থাকে, যে কোনো বড় ধরনের এক্সাম বা যখনই তো সাবজেক্টটাকে ব্যবহারের সময় আসবে, কোনো পরীক্ষা বিভিন্ন ধরনের কম্পিটিশানে, তুই কিন্তু দাঁড়াতে পারবি না। ওকে, চলো ওকে চলো, এবার আমাদের ওটা হয়ে গেল। একটা দারুণ অঙ্ক আছে, করে ফেলি। দেখো, পাশের চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা আয়ের মান নির্ণয় করো। একটা দেখতে পাচ্ছ পাশে সুন্দর একটা তড়িৎ বর্তনী আঁকা আছে, ইলেকট্রিক সার্কিট। এখানে কি আছে, একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, তার দেখো রোধটা দিয়ে দিয়েছে, ব্যাটারির সঙ্গে যে রোধটা থাকবে পাশে এরকম ছবি এঁকেও দিতে পারে এরকম ছোট করে, ওকে, বা ডাইরেক্ট এর পাশে এরকম লিখেও দিতে পারে 1 ওহম, পাশাপাশি আছে মানে সেটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আর এইটা হচ্ছে পুরো বাইরে ধর 3টে বাল্ব লাগিয়ে দিয়েছে। ওকে, দেখো এটা কিভাবে ডিল করব, যখনই এরকম সমস্যা আসবে তোমাকে আস্তে আস্তে ছোট করতে হবে। দেখো এখানে 6 আর 4টাকে কি আছে, প্যারালালে আছে, আর তার সাথে সিরিজে আছে 1.6। এই পুরো সিস্টেমটার সাথে আছে ব্যাটারি আর তার রোধ, এত কিছু আছে। কিভাবে করব স্যার, দেখো তোমার কাজ হবে মোট রোধ বার করা। সব সময় তোমার একটাই কাজ হবে, যে কোনো সার্কিটে মোট রোধ বার করা, যদি আই বার করতে দেয়। মোট রোধ কি করে পাবো স্যার, দেখো একটা একটা করে স্টেপ একসাথেই করব, একটা একটা ভালো করে ভাববি। 6 আর 4 হচ্ছে কিসে আছে রে, সমান্তরালে আছে। সমান্তরালে 6 আর 4 থাকলে এই দুটোর বদলে যে তুল্য রোধটা ইউজ করতে পারি সেটা কত, দুটোর বদলে আমি যে একটা রোধই ইউজ করতে পারি, যে দুটোর কাজটা একই করবে, সেটাই তো তুল্য রোধ। তুল্য রোধ কী করে, যে স্যার দুটোর বদলে যেটা ইউজ করছি বা যেটা একই কাজ করবে,
তাহলে সমান্তরালে আছে যেহেতু ফর্মুলাটা কি হবে, এই দুটোর বদলে আমরা যেটা ইউজ করতে পারি 6 ইন্টু 4 R1 R2 বাই R1 প্লাস R2, 6 প্লাস 4। ওকে, বুঝেছি? বোঝা গেছে প্রত্যেকে? চলো, বুঝে গেছি। নেক্সট কি হবে দেখো, এই দুজন তো হয়ে গেল, মিটে গেল। আবার এটার সাথে আর একটা সিরিজে পরপর কানেক্ট, মানে সিরিজে কানেক্ট করা আছে, সেটা কত স্যার? 1.6। তাহলে সেটা হয়ে যাবে প্লাস 1.6। যেহেতু সিরিজে আছে এটার সাথে এটা, তাহলে এখান থেকে যেটা আসবে যোগ এটা। আবার এটার সাথে সিরিজে আছে এই 1 ওহমটা ব্যাটারি, তাহলে লিখে দাও যোগ 1। হয়ে গেল, এটা পুরো হয়ে গেল তুল্য রোধ। পুরো সিস্টেমটার মোট রোধ পেয়ে গেলাম। এটা কত আসছে দেখো, এটা আসছে 2.4, এটা আসছে 1.6 প্লাস 1, তাহলে কত আসছে? 2.4, 1.6, 4 আর 1, তার মানে টোটাল আসছে 5 ওহম। তাহলে আই কত হবে? আই মানে আমাদের ওহম স্যার শিখিয়ে দিয়েছেন V/R। ভি কত? 5 ভোল্ট। আর কত? মোট রোধ পেয়ে গেলাম 5, তাহলে কারেন্ট কত হবে? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কত পাবো স্যার এই ধরনের অঙ্ক এলে? এগুলো 3/4, তার নিচে অসম্ভব। 2 নাম্বারে এগুলো দেবে না, কারণ অনেক কটা স্টেপ বুদ্ধিমানের কাজ আছে। তাহলে মেন জায়গাটা ছিল এইটা, এটা প্যারালালে আছে সেটা করে নিলাম, এই সেটআপটার সাথে এটা সিরিজে আছে, যোগ হয়ে যায় সিরিজে, পুরো সিস্টেমটার সাথে এটা আবার সিরিজে আছে, যোগ হয়ে গেল, ব্যাস শেষ। চলো নেক্সট। ওকে, চলো নেক্সট। এবার কি বলেছে? 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে, এটা দেখ দারুণ অঙ্ক, একই এগুলো এলেও কিন্তু দেখ পাশে নাম্বারও লেখা আছে, 3 নাম্বারে এসেছিল। 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে, তার মানে প্রথমে দেখ ছবি এঁকে নিই, 3টে 20 ওহমের রোধ, 3টে, ভেরি গুড। কি করব এবার স্যার? সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, মানে এই তিনজনকে শ্রেণীতে করা হলো, করে এই পুরো সিস্টেমটাকে এর সাথে কি করা হলো? সমান্তরালে আর একটা রোধ যুক্ত করা হলো, যেটা হচ্ছে 30 ওহম। মানে পুরো সিস্টেমটার সাথে বলতে পারো সমান্তরালে আর একটা রোধ যুক্ত করা হলো। এটা কত স্যার? সেটা হচ্ছে 30 ওহম। আর ওপরেগুলো কত স্যার? 20 ওহম, 20 ওহম, 20 ওহম, 20 ওহম, তিনটেই 20 করে। এবার স্যার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে অন্তিম সমবায়ে তুল্য রোধটা নির্ণয় করো, মানে এর দুদিকে যে তুল্য রোধ হবে সেটা বার করতে হবে। মানে এই সব কটার বদলে, সবসময় মনে রাখবি তুল্য রোধ মানে কি, এই সব কটার বদলে আমি যেটা ব্যবহার করতে পারি। তো দেখ মজার ব্যাপারটা কি হবে, দেখো এখানে একটা শর্টকাট আছে, ঝড়ের মতো অঙ্কটা হয়ে যাবে। কিভাবে হবে দেখো, প্রথমে আছে 20 20 20, তিনজন সিরিজে আছে। বলো তো তিনজন সিরিজে থাকলে তিনজনের বদলে তুল্য রোধ কোনটা হতে পারে? সহজ করে বলো দেখি, তিনজনের বদলে আমি যাকে তুল্য রোধ নেব সেটার ভ্যালু কত হবে? সিরিজে কি হয়, জাস্ট যোগ হয়ে যায়। তিনজনের কাজটা কে করতে পারবে? তাহলে 3টে 20 বদলে আমি নিয়ে নেব যোগ করে একটা 60, তাহলে সে কাজটা করে দেবে আমার হয়ে গেল সিরিজের ফান্ডা, তুল্য রোধ R1 প্লাস R2 প্লাস R3, তিনটেই 20 60। এর সাথে প্যারালালে কি আছে? 30 আছে, 30 আছে, ব্যাস। চলো, এটা হয়ে গেল স্টেপ নাম্বার 1। স্টেপ 2 করলেই শেষ হয়ে যাবে। আমাকে বার করতে হবে তুল্য রোধ, মানে এই দুজনও না, এদের তুল্য রোধটা আবার কত? এটা দেখো প্যারালালে আছে, তাহলে স্টেপ 2তে তুল্য রোধ কত হবে? আর দিয়ে ধরলে R1 R2 মানে 60 ইন্টু 30, R1 R2 বাই R1 প্লাস R2 মানে 60 প্লাস 30 মানে 90, তার মানে আসছে কত? 20 ওহম। আমাদের আনসার কত হয়ে গেল রে? 20 ওহম। ওকে, তার মানে এত কিছু না ইউজ করে বা এই কাজটা একা যদি 20 ওহম লাগাই যে কাজ হবে, এত কিছু লাগিয়েও সেই কাজটাই হবে, এটাই মানে তুল্য রোধের। তো অন্তিম সমবায়ের তুল্য রোধ কত হবে? সেটা আসছে 20 ওহম।
ওকে, চলো নেক্সট। এটাও আগের বছরের, মানে আগের বছর বা তার আগের বছর, মানে আগের বছর বলবো না, আগের বছর মানেই তো এই বছর অলরেডি একটা হয়ে গেছে, মানে এটা 2026 বা 25-এর, মোস্ট প্রবাবলি 2025-এর কোয়েশ্চেন। ঠিক আছে, চল কি বলেছে দেখ। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলো। মানে একটা সোজা তার ছিল, পাতলা একটা সোজা তার, তার রোধ কত ছিল, রেজিস্ট্যান্স 4 ওহম। এবার এটাকে লম্বা তারটাকে এরকম বাঁকিয়ে পুরো বৃত্তের শেপ দেওয়া হয়েছে, একটা লম্বা তারকে বাঁকিয়ে বৃত্তের শেপ দেওয়া হয়েছে। তাহলে কি হবে বলতো, তাহলে কি হবে তার আগে দেখ পুরো কোয়েশ্চেনটা পড়ে নিই। বৃত্তের যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। খুব সিম্পল, মুখে মুখে হয়ে যাবে। দেখ মানে যে কোনো ব্যাস বরাবর, তো আমি এইটাই ধরে নিতে পারি, এটা একটা ব্যাস, তাই তো, এই বরাবর রোধ কত হবে। তাহলে দেখ এটা মজার ব্যাপার, দেখ পুরো তার, এটা তো পুরো একটা লম্বা তার ছিল, সেটাকে আমরা এখন বৃত্ত করেছি, তাই তো। তাহলে পুরো তারটা রোধ যদি 4 হয়, বৃত্তটাকে এই ব্যাস বরাবর ভাগ করলে তাহলে কি ভাবতে পারি, বৃত্তকে ব্যাস বরাবর ভাগ করলে কি হবে, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে রোধটাও সমান ভাগে ভাগ হয়ে যাবে, কারণ প্রপোর্শনাল। তাহলে ভাবতে পারি যে ওপর পোর্শনটা যেটা আছে, ওপর পোর্শনটা রোধ কত হবে, 2 ওহম। সেমভাবে নিচের পোর্শনটা যেটা আছে, সেমভাবে নিচের পোর্শন যেটা আছে, এই পোর্শনটার রোধ কত হবে, 2 ওহম। এবার আমাদের কাজ কি, তার মানে ভাবতে পারি এখন যে দুটো 2 ওহম পরস্পর দেখ প্যারালালি কানেক্ট করা, এটা এখান দিয়ে শুরু হচ্ছে এখানে শেষ, এটাও এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ, তো ওপরে একটা 2 ওহম, মানে এটাকে এইভাবে ভাবা যায়, মানে তুই ভাবলেই ভাবতে পারিস এইভাবে ভাবা যায়, কারণ সেট আপটা ওই রকম দেখতে হয়ে গেছে। শুধু শেপটা বৃত্ত হলে কি হবে, ফিজিক্সটা তো আর পাল্টাবে না, ফিজিক্স জিওমেট্রি বা কেমন ছবিটা ধরছিস সেটার ওপর না। এই পোর্শনটার ওহম রোধ হচ্ছে 2 ওহম, নিচের পোর্শনটা 2 ওহম। এবার তোকে কি করতে হবে, এই ব্যাস বরাবর হচ্ছে তুল্য রোধটা বার করতে হবে। তার মানে কত হবে, দুটো 2 প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে, আর মানে দুটো 2 এখন হয়ে গেছে, এখন তো আর 4 না, ব্যাস বরাবর দুটো ভাগে ভাগ হয়ে গেছে, টোটালটা 4 ছিল, তাহলে ওপরের পোর্শন 2, নিচেরটা 2, তাহলে হয়ে যাবে 2 গুণ 2 মানে R1 ইন্টু R2 বাই 2 যোগ 2 R1 প্লাস R2। আর পি কত হয় রে, প্যারালালের ফর্মুলা R1 R2, দুটো থাকলে, তিনটে থাকলে এইভাবে আর লেখা যাবে না, তখন ওই ইনভার্সলি যেটা লেখা হয় 1/R1 দিয়ে 1/R2 এটা, তাহলে এটা আসছে 1 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ব্যাস বরাবর, আনসার হবে এইটা 1 ওহম। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা পিওয়াইকিউর কোয়েশ্চেনগুলো সব করে ফেললাম। ওকে, তো এই চ্যানেলে যারা নতুন থাকবি, এসওই 9 অ্যান্ড 10, এখানে ভিডিওগুলো আসে, 10-এর ভিডিওগুলো, 9-এর ভিডিও যা যা হবে দিতে থাকবো। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই জানাস, আর ক্লাসটা কেমন লাগলো যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করিস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি, কারণ ওটা ভীষণভাবে আমাদের ইনথু দেয়, খুব অবভিয়াস একটা কাজ করছি, তার ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। আর আরেকটা যেটা, যে এরপর কোন চ্যাপ্টার লাগবে বা এটা, এর একটা পার্ট আছে তড়িৎচুম্বকত্ব যেটা, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎচুম্বকত্ব, সেটা তো আনবই। আর এই যে ফার্স্ট পার্টটার আর কোনো কিছু করাতে হবে না কি বলিস, ঠিক আছে, বাই এভরিওয়ান, ওকে।